এই যে participants 1 লেখা হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সাউন্ড এই দেখো তো, আমরা এখানে না এখানে কোনটা? এই যে এদিকে দিয়ে অনেক কি এইটা না এইটা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, আমি একটু সমস্যায় ছিলাম এতক্ষণ। তো তোমরা পেয়েছো? তোমরা লেকচার নোটটা পেয়েছো? জি স্যার। জি স্যার, শীট পাইছি। হাতে আছে তো? জি স্যার। হাতে আছে? স্যার পিডিএফ আছে। সাথে আছে কি? জি স্যার। জি স্যার পিডিএফ আছে। যার যেটা আছে আর কি সেটা কাছে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা গতকাল যেটা করেছিলাম, টাইপ অফ কন্ট্রোল চার্ট। গত দিনের ক্লাস দেখছিলে? জি স্যার। জি স্যার। ওখানে আমরা টাইপস অফ কন্ট্রোল চার্ট করেছিলাম, তাই না? জি স্যার। টাইপস অফ কন্ট্রোল চার্ট, ওর ভিতর প্রধানত দুই ধরনের আছে। একটা হলো কন্ট্রোল চার্ট ফর ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কন্ট্রোল চার্ট অফ অ্যাট্রিবিউটস, তাই না? এখন আজকে আমরা দেখব এই কন্ট্রোল চার্ট অফ ভেরিয়েবলের কিছু এবং কন্ট্রোল চার্টস অফ অ্যাট্রিবিউটস এর কিছু। কন্ট্রোল চার্ট অফ ভেরিয়েবলের ভিতর আমরা বলেছিলাম মিন চার্ট, রেঞ্জ চার্ট এগুলো আছে। দেখো, মিন চার্ট অর এক্স বার চার্ট, এটা কি জিনিস? A mean control chart is often referred to as an X bar. X bar or X bar মানে ওই যে উপরে দাগ দিয়ে X bar chart is used to monitor the changes in the mean of a process. একটা প্রসেসের মিন কে মনিটর করার জন্য X bar চার্টটা ব্যবহৃত হয়। The procedure of constructing an X bar chart is as follows. কি আছে? A, প্রসিডিউরের প্রথম কাজটা কি করতে হবে? obtain the mean of each sample, that is x1 bar, x2 bar dash 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 x3 bar etc., where sample mean can be obtained by using the following formula. মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য তোমার যে কয়টা স্যাম্পল থাকবে সবগুলো স্যাম্পলের জন্য মিন বের করতে হবে। প্রথম স্যাম্পলের মিন সে ক্যাপিটাল x1 বার, দ্বিতীয় স্যাম্পলের মিন ক্যাপিটাল x2 বার, এইভাবে। আর মিনটা কিভাবে বের করব এটা এখানে বলা আছে, সামেশন xi বাই n। আচ্ছা, b, obtain the mean of sample means, that is x double bar। হ্যাঁ, ওই যে মিন গুলো যে পেয়েছি তাদের আবার মিন বের করতে হবে। মিনগুলোর মিন, এই মিনগুলোর মিনটা এই হবে তোমার সেন্ট্রাল লাইন। কথাটা মনে হয় এখানে বলা নাই, তবে এটা বুঝে নেওয়া যায় বা তোমরা এই কথাটা সংযুক্ত করে দিতে পারো। হ্যাঁ, কি গল্প করতেছো নাকি আবার? গল্প করবা কিভাবে? সেতু মাইক্রোফোন। হ্যাঁ,
গল্প কি পড়াতে পারো তোমরা পরস্পরের মধ্যে? গ্যালাক্সি J7 প্রাইম কে মিউট করো। যাদের মিউট করা নাই তারা মিউট করলে তো হয়। আচ্ছা পরস্পরের মধ্যে গল্প করো না, এখন খেয়াল করো। তাহলে আমরা স্যাম্পলগুলির প্রত্যেকটা স্যাম্পলের প্রথমে মিন বের করলাম, সবাই মিউট করো। মিনগুলোর মিন বের করলাম। হ্যাঁ সবাই মিউট থাকো এখন, মিউট। আচ্ছা তাহলে প্রথমে স্যাম্পলগুলির স্যাম্পল বের করব, প্রত্যেকটা স্যাম্পলের স্যাম্পল বের করব, প্রত্যেকটা স্যাম্পলের মিন বের করব, তারপর আবার মিনগুলির মিন বের করব। হ্যাঁ এই মিনগুলোর মিনকে আমরা ডিনোট করব এক্স ডবল বার দ্বারা, এবং এটাই হবে সেন্ট্রাল লাইন। তারপরে সি, হ্যাঁ সি নাম্বার স্টেপে কি বলা হচ্ছে, কেস 1। কেস 1 কি, when the population standard deviation sigma is known। যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে তাহলে কি রকম হবে সেটা হচ্ছে কেস 1। to construct the upper and lower control limits of the chart we use the following formulas। upper control limit UCL equal to, ওই যে মিনটা বের করলাম, মিনগুলির মিন যেটা বের করেছি সেটা মানে x ডবল বার প্লাস 3 ইনটু সিগমা বাই রুট n। এখানে দেখো অ্যাকচুয়ালি কিন্তু এই যে সিগমা বাই রুট n এটা কার ভেরিয়েন্স? ভেরিয়েন্স তো না, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানো তো? জানো এটা সিগমা বাই রুট n যে হইলো, কিভাবে হইলো বুঝো? বুঝো না, মানে মিনের ভেরিয়েন্স হচ্ছে, হ্যাঁ মিনের ভেরিয়েন্স বুঝি নাই স্যার ওইটা। হ্যাঁ ওটা বুঝো নাই। মানে এখানে আসলে এই যে সিগমা বাই রুট n আছে না, এটা হচ্ছে মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা বাই রুট n হচ্ছে মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এমনি হচ্ছে মিনের ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার বাই n। হ্যাঁ মিনের ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার বাই n, তার যদি রুট করি আমরা তাহলে কি হবে, সিগমা বাই রুট n হবে। সেইভাবে আসছে কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিন, এটা তোমরা কোথাও পড়ে থাকতে পারো। তাহলে ওইভাবে আসতেছে যে UCL দ্যাট ইজ আপার কন্ট্রোল লিমিট হচ্ছে x ডবল বার প্লাস 3 ইনটু সিগমা বাই রুট n, আর লোয়ার কন্ট্রোল লিমিট হচ্ছে একই, জাস্ট এখানে x ডবল বারের থেকে বিয়োগ করতে হবে 3 ইনটু সিগমা বাই রুট n। আপার কন্ট্রোল লিমিট পাওয়ার জন্য x ডবল বার প্লাস 3 ইনটু সিগমা বাই রুট n, আর লোয়ার কন্ট্রোল লিমিট পাওয়ার জন্য x ডবল বার মাইনাস 3 ইনটু সিগমা বাই রুট n। মানে উপরেরটা পাওয়ার জন্য হচ্ছে x ডবল বারের সাথে প্লাস করতে হবে, আর নিচেরটা পাওয়ার জন্য লোয়ার কন্ট্রোল লিমিট পাওয়ার জন্য মাইনাস করতে হবে। এই তো এটা গেল কেস 1। কেস 2, when the population standard deviation is not known। যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না জানা থাকে, হ্যাঁ তাহলে কি হবে, in this case to construct the control limits we use the sample range or sample standard deviation as an estimate of variability of the process। এখানে আমরা মানে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকে, তাহলে আমরা স্যাম্পল রেঞ্জ ব্যবহার করতে পারি অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে পারি। স্যাম্পল রেঞ্জ অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে পারি। ধরো let the ranges of each sample are R1 R2 dash dash R R1 R2 R3 dash dash এভাবে etc আছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো আছে
S1, S2, S3 এইভাবে etc. Now the control limits based on range would be constructed as follows. তাহলে রেঞ্জের উপর বেস করে কন্ট্রোল লিমিট গুলো কিরকম হবে? আপার কন্ট্রোল লিমিট হবে x ডবল বার, হ্যাঁ, প্লাস আর a2 r বার, হ্যাঁ, আর লোয়ার কন্ট্রোল লিমিট মানে LCL ইকুয়াল টু কি হবে? x ডবল বার মাইনাস a2 r বার, হ্যাঁ, মানে ওই যে ওই রকমই ওখানে যেমন আপার লিমিট বের করার জন্য x ডবল বারের সাথে প্লাস করেছিলাম আপারের ক্ষেত্রে, আর লোয়ারের ক্ষেত্রে বিয়োগ করেছিলাম 3 ইনটু সিগমা বাই রুট n বিয়োগ করেছিলাম। আর এখানে আপার পাওয়ার জন্য x ডবল বারের সাথে a2 r বার যোগ করব, আর লোয়ার লিমিট পাওয়ার জন্য লোয়ার কন্ট্রোল লিমিট পাওয়ার জন্য বিয়োগ করব x ডবল বার স্যার একটা মাইনাস। প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকবে তখন কি স্যার রেঞ্জের উপরে বেস্ট করে করব? হ্যাঁ সেটাই তো বলা হচ্ছে। এটা মানে কেস ওয়ানে হচ্ছে যদি জানা থাকে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে তাহলে কেস ওয়ান সেক্ষেত্রে কিভাবে করা হয়েছে সেটা আমরা লিখেছি। আর এইটা তো কেস টু এর কথা বলছি। কেস টু তে তো বলাই হলো যে when population standard deviation is not known, যখন অজানা থাকে তখন দুই ভাবে করা যেতে পারে, রেঞ্জের উপর ভিত্তি করে করা যেতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে করা যেতে পারে। বুঝা গেল? জি স্যার। এখন রেঞ্জের উপর ভিত্তি করে করবে কিভাবে? x ডবল বার মানে আপার লিমিটটা পাবা x ডবল বার প্লাস a2, হ্যাঁ, a2 r বার, a2 ইনটু r বার, আর লোয়ার কন্ট্রোল লিমিটটা পাবা x ডবল বার মাইনাস a2 ইনটু r বার। হ্যাঁ, মানে ওই যে কোয়ান্টিটি কিন্তু একই, একটা যোগ হচ্ছে x ডবল বারের সাথে আর একটা বিয়োগ হচ্ছে। যোগ হলে আপার কন্ট্রোল লিমিট আর বিয়োগ হলে লোয়ার কন্ট্রোল লিমিট। এখন এখানে ওয়ার আর বারটা কি জিনিস? ওই যে প্রত্যেকটা স্যাম্পলের যে রেঞ্জ আছে তাদের মিন, মানে প্রথম স্যাম্পলের জন্য R1 পেয়েছি, দ্বিতীয় স্যাম্পলের জন্য R2 পেয়েছি, এইভাবে যে কয়টা রেঞ্জ পাবো, হ্যাঁ, সেগুলির মিন বের করলেই সেটা হবে আর বার, যেটা আমরা ফর্মুলায় লিখেছি। আর A2 কি জিনিস? A2 হচ্ছে একটা ফ্যাক্টর, হ্যাঁ, সেটা আসলে আমরা টেবিল থেকে পাবো। সেটা হচ্ছে ওই যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রেঞ্জেস, রেঞ্জের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে 3 দ্বারা গুণ করলে এই A2 পাওয়া যাবে। এবং এইটা স্যাম্পল সাইজের উপর ভিত্তি করে, হ্যাঁ, বের করা হয়, and is dependent on the sample size being considered, যে স্যাম্পল গুলো আমরা বিবেচনা করব তার সাইজের উপর ভিত্তি করে এটা করা হয়। এটা টেবিল থেকে এই মানটা পাওয়া যায়, অ্যাপেন্ডিক্সে দেওয়া থাকে সাধারণত, মানে যে বইগুলোতে কন্ট্রোল চার্ট নিয়ে আলোচনা করেছে সেই বইগুলোতে অ্যাপেন্ডিক্সে এই A2 এর মান পাওয়া যায়। আচ্ছা, তাহলে আরেকটা পদ্ধতি আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে। সেটা কি রকম? Similarly, control limits based on standard deviation would be constructed as follows. UCL equal to এখানে কি হবে? এখানে হবে x ডবল বার প্লাস a3s বার, হ্যাঁ, আর লোয়ার কন্ট্রোল লিমিটটা হচ্ছে x ডবল বার মাইনাস a3s বার। এখানে ছিল a2r বার, মানে রেঞ্জের উপর বেস করে যেটা বের করা হয় সেখানে ছিল x ডবল বার প্লাস a2r বার ছিল, আর এখানে হচ্ছে x ডবল বার প্লাস a3s বার। হ্যাঁ, তাহলে a3s বার একবার যোগ করব একবার বিয়োগ করব। x ডবল বারের সাথে a3s বার যোগ করলে পাবো আপার কন্ট্রোল লিমিট, আর বিয়োগ করলে পাবো লোয়ার কন্ট্রোল লিমিট।
এখানে এই যে এস বার, এটা কিভাবে পাবো? এটা পাবো ওই যে তোমার কাছে যে কয়টা স্যাম্পল থাকবে, প্রত্যেকটা স্যাম্পলের জন্য এক একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবা। সেগুলো হতে পারে কি S1 S2 ড্যাশ 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 এরকম। তো ওই যে সেন্টার ডেভিয়েশন গুলো পাবা, সেগুলো যোগ করে যে কয়টা স্যাম্পল আছে, হ্যাঁ, নাম্বার অফ স্যাম্পলস দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা এস বার পাবো। আর A3 পাওয়া যাবে কিভাবে? A2 যেরকম পাওয়া যায় ঠিক ওরকম। A3 is a factor similarly measured as A2। ওইটাও ওই যে স্যাম্পল সাইজের উপর নির্ভর করে, এবং এটা অ্যাপেন্ডিক্সে এই মানটা দেওয়া থাকে। হ্যাঁ, এই সরি A3 মানে A2 যেভাবে পেয়েছি A3 ও ওরকম ভাবে পাওয়া যাবে। If the entire sample points fall within the control limits without exhibiting any specific pattern, the process is said to be in control. প্রত্যেকটা স্যাম্পলের জন্য যে মিনগুলো পাবো, ওই মিনগুলো ওই কন্ট্রোল চার্টের ভিতরে, ওই সীমার ভিতরে যদি পড়ে, তাহলে আমরা বলবো যে প্রসেস ইজ ইন কন্ট্রোল। আর যদি এই সীমার বাইরে, আপার লিমিট বা লোয়ার লিমিট, আপার লিমিটের নিচে চলে যায় অথবা সরি লোয়ার লিমিটের নিচে চলে যায় আর আপার লিমিটের উপরে চলে যায়, তাহলে বলবো যে এটা কি আছে, আউট অফ কন্ট্রোল। তখন আবার ওই যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মনে করতে হবে যে কোনো অ্যাসাইনেবল কজ আছে, অ্যাসাইনেবল কজটা কি সেটা দূর করতে হবে। এই তাহলে এইটা হচ্ছে আমাদের মিন অর এক্স বার চার্ট। এরপরে রেঞ্জ চার্ট অর আর চার্ট। হ্যাঁ, ওই যে ভেরিয়েবলের যে কন্ট্রোল চার্ট অফ ভেরিয়েবলস এর দ্বিতীয় প্রকার, তাই না? রেঞ্জ চার্ট অর আর চার্ট। রেঞ্জ চার্টস অর আর চার্টস আর অ্যানাদার টাইপ অফ কন্ট্রোল চার্ট ফর ভেরিয়েবলস, whereas X bar charts measure shift in the central tendency of the process. Range charts monitor the dispersion or variability of the process. X bar চার্টটা কি করে? সেন্ট্রাল টেন্ডেন্সির উপর কাজ করে। আর রেঞ্জ চার্ট যেটা, সেটা কি কাজ? ডিসপারশনের উপর কাজ করে, ভেরিয়েবিলিটির উপর কাজ করে। হ্যাঁ, প্রসেস মোটামুটি একই রকম, কিন্তু একটা হচ্ছে মিনের উপর কাজ করে আর একটা রেঞ্জের উপর কাজ করে। The general procedure for constructing the R chart is similar to that of the X bar chart. The required values for constructing the R chart are A, the range of each sample R, প্রত্যেকটা স্যাম্পলের রেঞ্জ বের করতে হবে। হ্যাঁ, the mean of sample ranges, হ্যাঁ, ওই যে প্রত্যেকটা স্যাম্পলের যে রেঞ্জ পেলে সেগুলোর আবার মিন বের করতে হবে, দ্যাট ইজ আর বার। The central line of the control chart is the average range, অর্থাৎ ওই যে আর বার, এইটাই হচ্ছে কি সেন্ট্রাল লাইন, হ্যাঁ, বা সেন্ট্রাল লিমিট। মানে ওই যে তিনটা থাকে, তো একটা হচ্ছে কি আপার কন্ট্রোল লিমিট, একটা লোয়ার কন্ট্রোল লিমিট, আর একটা সেন্ট্রাল লাইন। মাঝখানে একটা লাইন থাকে, নিচের সীমা, উপরের সীমা, মাঝখানের লাইনটা কি হবে? আর বার। আর বার যেটা পাবো, আর বারের জন্য একটা হরিজন্টাল লাইন করব, সেটা হবে সেন্ট্রাল লাইন। আচ্ছা, এখন and upper and lower control limits are computed as follows. Case 1, এখানেও দুইটা কেস আছে। When population standard deviation is known, যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে, তখন UCLR, ওই যে সাফিক্সে আর লেখা হয়েছে, সাফিক্সে আর লেখা হয়েছে মানে কি রেঞ্জের আপার কন্ট্রোল লিমিট বলে ওই আরটা লেখা হয়েছে। এটা ইকুয়াল টু কি D2 সিগমা। আপার কন্ট্রোল লিমিট হচ্ছে D2 সিগমা, আর লোয়ার কন্ট্রোল লিমিট, হ্যাঁ সেটা পরে বলা হচ্ছে, আর
LCR হচ্ছে D1 সিগমা। হ্যাঁ, ওই যে D2 টা হচ্ছে ওই A1 A2 ওইরকম, বুঝতে পারছো? এগুলো টেবিলে দেওয়া থাকে, যেখানে কন্ট্রোল চার্টের উপর ডিসকাশন হয়। হ্যাঁ, তোমরা বই কালেকশন করেছো না, বই কিনেছো না? স্যার বই আছে কিন্তু আমরা তো বাসায় সব ঢাকায় রেখে আসছি। হ্যাঁ, যাই হোক, এটা মানে পাবা, এগুলো নিয়ে কাজ করতে হবে তো প্র্যাকটিক্যালের সময়। স্যার এগুলাতে কোনো গ্রাফ নাই স্যার বোঝার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই মানে যখন প্র্যাকটিক্যাল করা হবে, হ্যাঁ, তখন ওই তোমার এই মানগুলো তোমার বের করতে হবে। হ্যাঁ, যদি আমরা রেঞ্জ চার্ট বের করি, রেঞ্জ চার্ট নিয়ে কাজ করি, তখন যে স্যাম্পল গুলো থাকবে সেটার ভিত্তিতে স্যার এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিক্যালটা করলে কিন্তু বেশি ভালো বোধগম্য হবে। কিছু বলছো? মানে এগুলোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটা করলে বেশি স্যার বুঝতে পারবো। হ্যাঁ, তা পারবা, কিন্তু এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যাল করছি না আর কি। থিওরিটিক্যাল ভালো বলছো অবশ্যই, কিন্তু আমরা এই মুহূর্তে মানে থিওরিটি দেখতেছি আর কি, ওটা আমরা দেখি যদি পারি এর ভিতর মানে প্র্যাকটিক্যালটা তো এটার সাথেই, তো এটা আমরা পারলে মানে কোর্সটা শেষ হলে এটা করে নেব। এখন এটা থিওরিটিক্যাল জিনিসটা তোমার মনে রাখো, এটা রাখতে হবে তো, এটাও তো তোমার মেমোরাইজ করতে হবে, এটা তোমার মনে রাখতে হবে তো, তাই না? থিওরিটিক্যালি তোমার লিখতে হবে তো, এবং এটা তোমার মনে রাখতে হবে। এনিওয়ে, যখন তুমি প্র্যাকটিক্যাল করবে তখন ভালো বুঝতে পারবে, এবং আমরা সাথে সাথে করতে পারলে ভালো হতো। তোমার হ্যাঁ, আমরা দেখি আপনাদের থিওরিটিক্যাল দেখি। আচ্ছা, when the standard deviation is not known, যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা নাই, তখন UCL equal to D4 a bar, D4 a bar। D4 হলো কি আরেকটা ফ্যাক্টর, আর LCL হচ্ছে D3 a bar। তাহলে আমরা কি পেলাম? খুব মানে ছোট আকার, কিন্তু এখানে রেঞ্জ চার্টের ব্যাপারটা, রেঞ্জ চার্টের ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে তাহলে UCL বা আপার কন্ট্রোল লিমিটটা হবে D3 সিগমা, আর LCL হবে D1 সিগমা। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা না থাকে তাহলে UCL হবে D4 আর বার, আর LCL হবে D3 আর বার। তাহলে কেস 1 এর ক্ষেত্রে D1 D2 ব্যবহৃত হচ্ছে, আর কেস 2 এর ক্ষেত্রে D3 D4 ব্যবহৃত হচ্ছে। আমরা D4 টা আগে বলেছি, ওই যে ওই আপারটা আগে বসাইছি বলে আর কি। আচ্ছা, এখন দেখো নিচে আমরা এখন বলেছি where the values of D1 D2 D3 D4 can be obtained from given table according to various sample sizes। ওই যে স্যাম্পল সাইজের উপর ভিত্তি করে টেবিল থেকে পাওয়া যাবে, টেবিল দিয়ে পাবো। হ্যাঁ, আচ্ছা, এরপর একটা নোট, হ্যাঁ, একটু এখান থেকে আমরা একটু তথ্য পাচ্ছি। সেটা কি? X bar chart reveals undesirable variations between samples as far as their averages are concerned, while the R chart reveals any undesirable variation within samples। X bar চার্টটা কি করে? স্যাম্পলের ভেরিয়েশন দেখে যখন এভারেজটা কনসার্ন, মানে মিন নিয়ে যখন আমরা কাজ করি, তখন যে ভেরিয়েশন দেখে সেটা হচ্ছে এক্স বার চার্ট বা মিন চার্ট, নামই তো মিন চার্ট। আর আর চার্ট যেটা, সেটা কি করে? সেটা হচ্ছে আনডিজায়ারেবল ভেরিয়েশন স্যাম্পলস, মানে ভেরিয়েবিলিটিটা ডিসপারশনের ক্ষেত্রে যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে। The choice between X bar and R chart is a managerial problem। হ্যাঁ, এটা ম্যানেজারিয়াল ব্যবস্থাপনাগত সমস্যা, চয়েস করবে। It is better to construct R chart first। হ্যাঁ,
যদি তোমার দুইটাই করতে হয় তাহলে প্রথমে আর চার্ট করা উচিত। হ্যাঁ, if the R chart indicates that the dispersion of the quality by the process is out of control, generally it is better not to construct X bar chart until the quality dispersion is brought under control. মানে দেখা গেল যে তুমি আর চার্ট করলে, আর চার্ট করার পরে দেখা গেল যে এটা আউট অফ কন্ট্রোল, কিছু মান লিমিটের বাইরে পড়ে যাচ্ছে, সেই মুহূর্তে আর মিন চার্ট না করে আর চার্টের ভিতর যে সমস্যা আছে সেটা আগে দূর করতে হবে, মানে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তারপরে একবার চার্ট করা উচিত। স্যার এটা নোটটা কি স্যার, ওই যে আপনার আর চার্ট আর হলো রেঞ্জ চার্ট কি কি বলে আপনার সুবিধা অসুবিধা? হ্যাঁ, সুবিধা অসুবিধা বলতে পারো, বা মানে কোনটা আগে করা উচিত, যেটা যদি তোমার কাছ থেকে জানতে চাওয়া হয় যে আর চার্ট এবং এক্স বার চার্ট দুইটার ভিতর কোন চার্টটা আগে করা উচিত, তাহলে তুমি এই নোট থেকে কথাটা পাবা যে আমি যেটা বললাম এক্স বার চার্ট আগে করা, রেঞ্জ চার্ট আর চার্ট যেটা সেটা আগে করা উচিত, করে যদি দেখা যায় যে কোনো মান লিমিটের বাইরে না পড়ে তাহলে আমরা একবার চার্ট করব মিন চার্ট। আর যদি আর চার্ট করে দেখা যায় যে কিছু মান বাইরে পড়তেছে তখন ওটার কারণ অনুসন্ধান করে তারপরে ওটাকে শুদ্ধ করে তারপরে মিন চার্ট। জি স্যার। এই তথ্যটা তুমি এখানে পাবে। এরপর এখানে আমরা আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য যে কন্ট্রোল লিমিট সেটা আর দেই। আমরা বলেছিলাম না ভেরিয়েবিলিটির জন্য, ভেরিয়েবলের জন্য তিন ধরনের কন্ট্রোল চার্ট পাওয়া যায়, তিন ধরনের কন্ট্রোল চার্ট পাওয়া যায়। সেই তিন ধরনের হচ্ছে কি, একটা হলো মিন চার্ট, আরেকটা হচ্ছে রেঞ্জ চার্ট, আরেকটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চার্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চার্টটা এখানে নাই, তোমরা একটু বইয়ে দেখে নিও। এরপরে আমরা দেখো ওই যে অ্যাট্রিবিউটের জন্য যে ইয়েটা, সেটা অ্যাট্রিবিউটের জন্য যে চার্ট ফর কন্ট্রোলিং কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স that represent attributes of the product, the following charts are commonly constructed. That is attributeর জন্য মানে যেটা হচ্ছে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক, কোয়ালিটি ক্যারেক্টারিস্টিকটাই কিন্তু অ্যাট্রিবিউট। জানো তো, জানো কি কোয়ালিটি জি ক্যারেক্টারিস্টিক স্যার। গুণগত বৈশিষ্ট্যটাই কিন্তু অ্যাট্রিবিউট, ওটাকে অ্যাট্রিবিউট বলে কিন্তু। তো সেটার জন্য যে চার্টগুলি করা হয় সেটা আমরা এখানে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে কি, পি চার্টস আর ইউজড টু measure the proportion of items in a sample that are defective. একটা স্যাম্পলের ভিতর যে ডিফেক্টিভ আইটেম আছে তার প্রপোর্শন দিয়ে এই চার্টটা করা হয়। পি চার্ট মানে পি ফর প্রপোর্শন, পি ফর প্রপোর্শন, পি চার্ট। আরেকটা হচ্ছে সি চার্টস, কাউন্ট দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ডিফেক্টস। এটা হচ্ছে কি প্রপোর্শন না, এটা হচ্ছে ডিফেক্টের সংখ্যা নিয়ে কাজ করে, যে কয়টা ডিফেক্ট আছে। এই দুই প্রকার আমরা পেয়ে থাকি। এখন আমরা এটা এক এক করে একটু আলোচনা করব। কন্ট্রোল চার্ট ফর ফ্র্যাকশন ডিফেক্টিভ অর পি চার্ট। পি চার্ট নিয়ে দেখবো এবার। The fraction defective is defined as the ratio of the number of defective items in a population to the total number of items in that population. এই যে পি চার্ট ইয়েটা, পি চার্টের যে পি, এটা কি, এটা হচ্ছে যে ডিফেক্টিভ আইটেমের সংখ্যা, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস অফ পপুলেশন, টোটাল নাম্বার অফ আইটেমস। হ্যাঁ, ডিফেক্টিভ আইটেমের সংখ্যাকে টোটাল নাম্বার অফ আইটেম দ্বারা ভাগ করলে ওই যে রেশিওটা পাই
সেটাই হচ্ছে পি। P chart is a statistical control chart that plots movement in the sample proportion defective. Sample proportion defective এর ভিতর যে মুভমেন্টটা আছে মানে বাড়তেছে কমতেছে যা হচ্ছে এটাকেই প্লট করে P chart। প্লট করে মানে যে একটা জায়গায় বসায় ওই যে লিমিটের ভিতর বসাবে মানগুলো ওভার টাইম। A P chart is used when both the total sample size and the number of defects can be computed. মানে P চার্টটা তুমি তখনই করতে পারবা যখন তোমার টোটাল স্যাম্পল সাইজ জানা থাকবে, দুইটা জিনিস জানা থাকবে, স্যাম্পল সাইজ, স্যাম্পলে কয়টা জিনিস আছে নাম্বার অফ আর ডিফেক্টস। হ্যাঁ ডিফেক্টস। এই দুইটা জিনিস যদি না পাও তাহলে কিন্তু এটা করতে পারবে না, কারণ এখানে তোমার পিছাট হবে না। হ্যাঁ প্রপোর্শন বের করতে হয়, সেই জন্য দুইটা জিনিসই লাগবে। কেস 1 এই পি চার্ট ও দুই ভাবে করা যায়। কেস 1 এক নম্বর কেসের ক্ষেত্রে কি, if the true fraction defective p is known or is a specified standard value, then the control limits of the p chart p control chart would be defined as follows. যদি পিটা তোমার জানা থাকে, পিটা মানে কি পপুলেশনের ক্ষেত্রে কি এরকম যদি মান একটা জানা থাকে বা তোমার একটা দেওয়া থাকে, একটা স্ট্যান্ডার্ড মান দেওয়া থাকে যে এত হবে 0.56 হ্যাঁ 0.25 বা কিছু একটা স্পেসিফিক দেওয়া আছে, অথবা একটা পপুলেশনের এটা হওয়া উচিত এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে কেস 1। সেক্ষেত্রে আমরা কি করব, ইউসিএল কিভাবে পাবো, ইউসিএল ইকুয়াল টু পি, ওই যে যেটা মান জানা আছে সেই পি প্লাস 3 ইন্টু রুট ওভার পি ইন্টু 1 মাইনাস পি বাই এন। হ্যাঁ তাহলে এটা আপার কন্ট্রোল লিমিট আমরা এইভাবে পাচ্ছি। হ্যাঁ কন্ট্রোল লিমিট ইকুয়াল পি। হ্যাঁ কি বলো, স্যার কন্ট্রোল লিমিট ইকুয়াল পি স্যার পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ আপার কন্ট্রোল লিমিট বললাম, তারপর সিএল মানে সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন। সেন্ট্রাল লাইন মানে তিনটা জিনিস। একটা কন্ট্রোল চার্টের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল লাইন, একটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, আর একটা লোয়ার কন্ট্রোল লিমিট। লোয়ার কন্ট্রোল। সিএলপি গেল, তারপরে এলসিএল হচ্ছে পি মাইনাস 3 ইনটু দ্যাট ইজ আপার কন্ট্রোল লিমিট বের করার জন্য যে কাজটা করেছি লোয়ার কন্ট্রোল লিমিটের জন্য ওরকমই, জাস্ট পি এর সাথে প্লাস করেছিলাম, যেটা লোয়ার কন্ট্রোল লিমিট বের করার জন্য সেটাই মাইনাস করতে হবে। মাইনাস। তাহলে গেল কেস 2, when p is not known then it must be estimated from observed data। হ্যাঁ observed data থেকে তখন সেটাকে এস্টিমেট করতে হবে। The usual steps in constructing the P chart are কি কি, এ ওই যে যদি না জানা থাকে তাহলে তো এটাকে এস্টিমেট করতে হবে। এস্টিমেট করার জন্য কি কাজ করতে হবে সেটা আমরা বলছি। A, compute the average fraction defective by dividing the number of defective by the total number of units inspected। মানে একটা স্যাম্পলের নিলে সেখানে তুমি ডিফেক্টিভ সংখ্যা যে কয়টা পেলাম, ডিফেক্টিভ আইটেম যে কয়টা পেলা তার সংখ্যাকে হ্যাঁ ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ ইউনিটস। Symbolically, we compute the fraction defective in the ith sample as pi hat। মনে করো ith স্যাম্পলের জন্য যে ফ্র্যাকশন ডিফেক্টিভটা আমরা বের করব তাকে বললাম pi hat ইকুয়াল টু কি di বাই n, ওই যে ডিফেক্টিভ আইটেমের সংখ্যা, নাম্বার অফ ডিফেক্টিভ আর টোটাল নাম্বার অফ ইউনিটস। টোটাল নাম্বার অফ ইউনিটস ওই যে আইতম স্যাম্পলের যেটা আছে, আর i ইকুয়াল টু কি হতে পারে 1 2 m, দ্যাট ইজ m সংখ্যক তোমার স্যাম্পল থাকতে পারে, প্রত্যেকটা স্যাম্পলের জন্য এরকম বের করতে হবে। আচ্ছা, and the average of these individual sample fraction defective is, ওই যে এগুলোর আবার এভারেজ বের করতে হবে।
সেটাকে আমরা বলবো পি বার। পি বার ইকুয়াল টু আই ইকুয়াল টু 1 to m ডিআই, মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য যে ডিআই গুলো পাবো তার যোগফল তাকে ভাগ করতে হবে এম এন দ্বারা। আচ্ছা, এটাকে আবার অন্যভাবে লেখা যায়, মানে ওই যে সামেশন টিআই বাই এম, সরি শুধু ডিআই বাই এন, ডিআই বাই এন এর পরিবর্তে তো আমরা পাই ডিআই বাই এন ইকুয়াল টু এই যে পিআই পিআই হ্যাড, এটা সেটা লেখা হচ্ছে পিআই হ্যাড আর নিচে এন, এইভাবে আমরা পেতে পারি। তারপর পি, তে on the chart draw a solid horizontal line to present P bar which is known as central line. ওই যে P বারটাই তোমার সেন্ট্রাল লাইন। হ্যাঁ, তুমি যেটা বের করলা এ তে, সেটাই হচ্ছে সেন্ট্রাল লাইন। The control limits are UCLP, ওই যে P সাফিক্সে P আর কি, মানে প্রপোর্শনের জন্য P দেওয়া আছে, equal to কি P bar plus 3 into P bar 1 into 1 minus P bar by n, that is ওই যে প্রথম যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম P known হইলে যে ফর্মুলাটা, সেটাই ফর্মুলা। তাহলে সেখানে পি এর উপরে বার, P ছিল আর এখানে হচ্ছে পি বার। পি বার। এই তো, আর বাকি সব কিন্তু একই রকম। জি স্যার। P ছিল এখানে P বার, মানে P বারটা তুমি এস্টিমেট করেছো যেহেতু তোমার জানা নাই, ওই P এর পরিবর্তে P বার বসাইলে একই ফর্মুলায় কাজ হবে। তারপরে কি বলা হলো দেখো, the sample values of P from the preliminary subgroups should be plotted against the control limits to test whether the process was in control when the preliminary data were collected. ওই যে প্রত্যেকটা স্যাম্পলের জন্য যে পি পাবা, হ্যাঁ, সেগুলো প্লট করতে হবে। ওই যে সেন্ট্রাল লিমিট বসায় প্রথমে তুমি তিনটা দাগ দিলে, ওইটা মানে অ্যাপ্লাইড জিনিস, মানে তিনটা দাগ দিলে তুমি সেন্ট্রাল লাইন, লোয়ার লিমিট, আপার লিমিট বসায়, তখন ওখানে কি মানগুলো বসাবা, ওই যে স্যাম্পল থেকে যে পি গুলো পাবা সেগুলো বসাবো। Any points that exceed the control limits should be investigated. If assignable causes for these points are discovered, they should be discarded and new control limits are determined. ওই পয়েন্টগুলো বসালাম, পয়েন্ট যদি কোনোটা বাইরে পড়ে যায় তাহলে কি হবে, আউট অফ কন্ট্রোল হিসেবে ধরা হবে, তখন অ্যাসাইনেবল কস্টটা বের করতে হবে এবং সেটা দূর করতে হবে। এই গেল আমাদের পি চার্ট। এবার হচ্ছে সি চার্ট, কন্ট্রোল চার্ট ফর ডিফেক্টস অর সি চার্ট। সি চার্ট, পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, এই শেষ হয়ে যাবে, আমাদের হাতে সময় আছে, তাই না? শেষ করে ফেলি। স্যার ভালো লাগতেছে স্যার, চালাতে হ্যাঁ ভালো লাগছে স্যার, চালিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো লাগলেই ভালো। ওয়েলকাম। হ্যাঁ, দেখো সি চার্ট। C chart is a statistical control chart that plots movement in the number of defects per unit. এটা হচ্ছে সিলেক্ট নাম্বার অফ ডিফেক্ট, হ্যাঁ, এখানে ফ্র্যাকশন বের করা হয় না। আগেরটা আমরা কি করেছি, ফ্র্যাকশন বের করেছি, কয়টা ডিফেক্টিভ আছে তাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করছি। এখানে এরকম কোনো ভাগ করবো না, এখানে আমরা একটা ইউনিটে ডিফেক্ট আছে সেই সংখ্যাটা নিয়ে কাজ করব। It is used to monitor the number of defects per unit. It is based on the Poisson distribution. এটা Poisson distribution এর উপর বেস করে এটা করা হয়। For example, the number of return meals in a restaurant. আরো অনেক एग्जांपल আছে, আমরা একটা एग्जांपल দিয়েছি। একটা রেস্টুরেন্টে যে খাবার ফেরত আসে, এগুলো ফেরত আসে, এগুলোকে তো আমরা কি বলবো, যে কটা ফেরত আসে সেগুলোকে আমরা বলবো যে এগুলা ডিফেক্টিভ। জি স্যার, পয়সন ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। হ্যাঁ, ডিফেক্টিভের সংখ্যা, ঠিক না? এই জি স্যার, এইভাবে, মানে এখানে কিন্তু আমরা দেখো, এখানে আমরা এই সাধারণত ফ্র্যাকশন বেরও করতে পারবো না, কারণ খাবার তৈরি হয়েছে, এখন টোটাল কয়টা খাবার তৈরি হতে পারে সেটা তো আমরা করি না। আমরা যে অর্ডার পাই,
মানে একটা রেস্টুরেন্ট যে অর্ডার পায় সেই অনুযায়ী মিল বা খাবার সাপ্লাই করে। এখন টোটাল কয়টা মিল হতে পারতো এই সংখ্যাটা কিন্তু সাধারণত বের করা হয় না, ঠিক না? স্যার এটা বলতে পারছেন নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ইন রোডস। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই টাইপের নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, ওই নাম্বারটাই হচ্ছে এখানে চার্টের ভিত্তি। আচ্ছা, কেস 1, when a standard value for C is available, যখন C এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পাওয়া যায়, then the control limits for defectives or C chart are, বলে C এর মান যদি জানা থাকে তাহলে C চার্টটা কিরকম হবে সেটা UCL সাফিক্সে C বলা হচ্ছে, অর্থাৎ আপার কন্ট্রোল লিমিট ফর C চার্ট। হ্যাঁ, UCL ইকুয়াল টু কি C প্লাস 3 ইনটু রুট ওভার C। আপার কন্ট্রোল লিমিট হচ্ছে C প্লাস 3 ইনটু রুট ওভার C। CL হচ্ছে কি মানে সেন্ট্রাল লাইন, সেটা হচ্ছে C, স্রেফ C। আর LCL লোয়ার কন্ট্রোল লিমিট C মাইনাস 3 ইনটু রুট C। তার মানে হচ্ছে প্রত্যেকটা চার্টের জন্য প্লাস মাইনাস কি কথা? হ্যাঁ হ্যাঁ, মানে যদি তুমি আপার কন্ট্রোল লিমিট জানো তাহলে তাহলে সবই জেনে ফেললে বলা যায়। কারণ আপার কন্ট্রোল লিমিটের তো প্লাস দিয়ে করি, ওই কোয়ান্টিটিটাই মাইনাস দিয়ে বসালে সেটা হয়ে যায় লোয়ার কন্ট্রোল লিমিট। আর সেন্ট্রাল লাইনটা হচ্ছে কি মানে প্রথম যে মানটা থাকে সেটাই হয় সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লিমিট, সেন্ট্রাল লাইন। আচ্ছা, কেস 2, if no standard is given, the C may be estimated as the observed average number of, স্ট্যান্ডার্ড বলতে কি স্ট্যান্ডার্ড ভ্যালু বুঝেছি স্যার? হ্যাঁ স্ট্যান্ডার্ড ভ্যালু বুঝেছে, রাইট, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নয়, মানে সি এর কোনো মান দেওয়া নাই, হ্যাঁ মানে নট নোন। আর তখন কি করতে হবে, সিটাকে এস্টিমেট করতে হবে। সেটা কিভাবে করব, এভারেজ নাম্বার অফ ডিফেক্টিভস ইন এ প্রিলিমিনারি স্যাম্পল অফ দা ইন্সপেকশন। তখন একটা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে সেখানে ঘরে কয়টা ডিফেক্টিভ আছে সেটাই হবে আমার সি এর এস্টিমেট। In this case, the procedure for constructing the C chart is as follows. সেক্ষেত্রে C chart কিভাবে করা যায়? A, randomly select one item and count the number of defectives in that item. একটা আইটেম randomly সিলেক্ট করতে হবে, সেখানে দেখতে হবে যে এর কয়টা ই আছে ডিফেক্ট, কাউন্ট দ্য ডিফেক্ট, নাম্বার অফ ডিফেক্ট, সে একটা আইটেমে দেখতে হবে। Calculate the mean of the defects C bar counted in several such units. ওই যে তুমি স্যাম্পল নিবা, তো এরকম স্যাম্পল নিবা কয়টা, মানে প্রত্যেকটা তার উপরে স্যার এখানে ইউজুয়ালি 25 or more, সাধারণত স্যাম্পল নেওয়া হয় 25টা বা তার বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কাউন্ট করতে হবে, যদি কোনোটা ডিফেক্ট না থাকে সেটা নাই, তাই না? মনে করো 25টা ইউনিট নিলা, 25টার ভিতরে প্রত্যেকটাকে আমরা জাজ করব যে কয়টা করে এক একটা ইউনিটে ডিফেক্ট আছে, ডিফেক্টের সংখ্যাগুলো বের করে তার এভারেজ করব। মনে করো যে কয়টা পাওয়া যায়, হ্যাঁ তার একটা এভারেজ করা যাবে না? জি স্যার। হ্যাঁ, the average number of defects C bar is the center line of the control chart. এই যে সি বারটা পাবো সেটাই হবে আমার সেন্ট্রাল লাইন। দ্যাট ইজ আগের ক্ষেত্রে ছিল সি, যেটা একটা নোন ভ্যালু বা যেটা আমাকে দেওয়া থাকবে, আর এইখানে এভারেজ করতে হবে স্যার, এভারেজ করতে হবে। এই এভারেজটাই হচ্ছে সেন্ট্রাল লাইন। কন্ট্রোল লিমিটস উইথ 3 সিগমা লিমিটস আর, ওই যে 3 সিগমা এখানে কিন্তু ওই যে কন্ট্রোল লিমিটসটাকে 3 সিগমা লিমিটও বলতে পারি আমরা, কারণ ওই যে 3 দিয়ে গুণ করা হচ্ছে সেই জন্য। এখানে সি বার প্লাস 3 ইনটু রুট ওভার সি বার, মানে দ্যাট ইজ ওই আগের মতোই, জাস্ট সি এর জায়গায় সি বার, ঠিক আছে? এই এখানে সেন্ট্রাল লাইন নাই কেন স্যার? এই যে আগে বলে নিলাম সি বারটাই সেন্ট্রাল লাইন,
এটা তো আগে ও বলেছি, আচ্ছা 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 right. আগে জি স্যার জি স্যার হ্যাঁ আগে বলেছি, বিতে বলা হয়েছে এই কথা। আচ্ছা, তারপরে দেখো the P chart has at least two advantages over the C chart. P chart এর অন্তত দুইটা সুবিধা আছে, অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ আছে C chart এর উপর। এক নাম্বার, expressing the defectives as a percentage is more meaningful and more generally understood than would be the uh, এস্টিমেটেড স্টেটমেন্ট স্যার statement of the number of defectives. মানে ডিফেক্টিভের সংখ্যা মাধ্যমে এক্সপ্রেস করার চাইতে পার্সেন্টেজের মাধ্যমে এক্সপ্রেস করাটা মোর মিনিংফুল এবং মোর জেনারেলি আন্ডারস্টুড, তাই না? মানে বেশি যুক্তিযুক্ত, কারণ তুমি কয়টা ডিফেক্টিভ ধরবা না ধরবা একটা সমস্যা না, যে এই কয়টা ডিফেক্ট হলে ডিফেক্টিভ ধরবো, হ্যাঁ। আর এটা যদি না করে আমরা প্রত্যেকটা স্যাম্পল থেকে ডিফেক্টিভের সংখ্যাকে, হ্যাঁ, ডিফেক্টিভ আছে তাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করে একটা পার্সেন্টেজ বের করি, তাহলে বেশি যুক্তিযুক্ত হয়, সেটা বলা হচ্ছে। হ্যাঁ, এবং এটা বুঝতেও সুবিধা হয়। এক নাম্বার পয়েন্টে এই কথা বলা হলো। দুই নাম্বার, where the size of sample varies from sample to sample, the P chart permits a more straightforward and less clustered up presentation. যখন এমন হয় যে স্যাম্পল সাইজটা চেঞ্জ হইতেছে, তখন কিন্তু সি এর আসলে মিনিংটাই থাকে না বলতে গেলে, কারণ একটা স্যাম্পল সি এর যে ভ্যালু ধরা হলো, আরেকটা স্যাম্পল যদি তার চাইতে বড় বা ছোট, মানে সাইজটা না মিলে, তাহলে ওই সংখ্যাটাই পরের স্যাম্পলটার জন্য যুক্তিযুক্ত ঠিক হয় কি? যে আমি 5টা স্যাম্পলের ভিতর একটা ডিফেক্টের সংখ্যাকে আমি যুক্তিযুক্ত মনে করতে পারি, কিন্তু যদি স্যাম্পল সাইজ হয় 8টা, সেখানেও আমি বলবো যে একটা ডিফেক্ট পাইলেই তাকে ডিফেক্টিভ বলবো, এটা হয় না। এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটাই বেশি যুক্তিযুক্ত হয়। বুঝা গেল? জি স্যার জি জি স্যার স্যার। শেষ করে দেন। তাহলে আমরা শেষে দেখলাম যে দুইটা অ্যাডভান্টেজ আছে পি চার্টের ওভার সি চার্ট। ওকে, থ্যাংক ইউ। জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আবার নেক্সট উইকে ইনশাআল্লাহ দেখা হবে। ওয়ালাইকুম স্যার, ভালো স্যার আমাদের অনেক পড়া হয়ে গেছে হ্যাঁ স্যার 2 দিনে কিন্তু আমরা অনেক কিছু পড়লাম হ্যাঁ, ওই তো, এটা তো যে রিটেনের কাজটা নাই তো, সেজন্য একটু আগায় দিতে। মিনিমাম 4-5টা ক্লাস হয়ে গেছে স্যার। স্যার 5 দিনের ক্লাস হয়ে হ্যাঁ, গেছে ওই কিন্তু। আর কি। বুঝতেও পারছি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা ওই যে সাথে সাথে একটু দেখে নিবা, বুঝছো? তাহলে কিন্তু আরো আমি ভালো। জি স্যার। জি স্যার। যেমন আজকের ইয়েটা তোমরা দেখে নাও, বাসায় গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে। Yes. স্যার লিভ বিটিং এ ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ওকে।
Info.